নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, আর এই পদ্ধতির মধ্যে দিয়ে সত্যি সত্যি যে মানসিক এবং শারীরিকভাবে মানুষ যে সুস্থ হয়ে উঠতে পারেন এবং উঠছেনও, তার কিন্তু প্রমাণ এখন দেশে বিদেশে সব জায়গায় বিদিত। সব জায়গার থেকেই মানুষ কিন্তু মেনে নিয়েছেন যে আমাদের এই নতুন মেডিসিনের থেকেও আয়ুর্বেদ মেডিসিন যে সত্যি সত্যি মানুষের কতটা কার্যকরী যে কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে, তা কিন্তু এখন আমাদের কাউর জানতেই আর বাকি নেই। আর এই যে আয়ুর্বেদ সত্যি সত্যি আপনাকে পারে মানসিক এবং শারীরিক কিংবা আপনাকে মনস্তাত্ত্বিকভাবে সুস্থ করে তুলতে, একদমই তাই। আমাদের মনস্তাত্ত্বিক দিকটাও কিন্তু আমাদের দেখা ভীষণ প্রয়োজন, কারণ যখন আমরা শারীরিকভাবে অসুস্থ হই তখন কিন্তু শুধু আমাদের শরীর অসুস্থ হয় না, আমরা কিন্তু মানসিকভাবেও ভেঙে পড়ি। কারণ আমাদের এত কাজের চাপ, তো সেই কাজের চাপের মধ্যে যদি আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকেন, তাহলে খুব স্বাভাবিক আপনি মানসিকভাবেও ভেঙে পড়ছেন। আর সেখানেই কিন্তু আয়ুর্বেদ আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে চলেছেন, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকের দিনে দাঁড়িয়ে আপনি হয়তো খেয়াল করবেন যে উত্তর আমাদের কিন্তু শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু বেড়েই চলেছে। কোনোদিন কিন্তু কেউ বলতে পারছেন না যে না, আজকে আমার শারীরিক সমস্যাটা একটু কমে গিয়েছে। কখনোই না। আপনি দেখবেন আজকে হয়তো আপনার 1% কিংবা 10% ছিল, সেটাই আগামী দিন গিয়ে হঠাৎ করে আপনি দেখছেন 7 to 18% বেড়ে গিয়েছে। এতটা ডিফারেন্স কি করে হচ্ছে, কেন হচ্ছে, কখনো ভেবেছেন? ভাবছেন না। কারণ এত কাজের চাপের মধ্যে আমাদের ভাবার সময় নেই, কিন্তু এখন সত্যি সত্যি ভাববার সময় এসেছে। কারণ স্বাস্থ্যই সম্পদ। আপনার যদি সেই সম্পদ আপনি ভালোভাবে না রাখতে পারেন, তাহলে আপনি বাকি কর্ম করবেন কি করে জীবনে? আর এখানেই আয়ুর্বেদ, আর এখানেই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডাক্তারবাবুরা। আজকেও আমরা আলোচনা করব গাউট কিংবা গেটে বাত নিয়ে। আপনি হয়তো মাঝে মধ্যেই দেখে থাকবেন, আপনার হয়তো কোনো সময় পায়ের আঙুলটা একটু ফোলা ভাব হচ্ছে, হাতে হঠাৎ করে দেখবেন আপনি কোনো একটা কারণে আপনার হাতটা ফুলে যাচ্ছে, আপনার চলতে অসুবিধা হচ্ছে কিংবা হাতটা মুভ করতে অসুবিধা হচ্ছে। আমরা এই সমস্যাগুলোকে কিন্তু অনেক সময় খুব নেগলেক্ট করে ফেলি, কিন্তু সত্যি সত্যি এগুলো কি নেগলেক্ট করার জিনিস, নাকি একটু ফিনান্সিয়াল দিক থেকেও এগুলোকে দেখার দরকার, কিংবা একটু মনস্তাত্ত্বিক দিকগুলোকেও একটু বিবেচনা করা দরকার? হঠাৎ করেই দেখবেন শারীরিক সমস্যা কিন্তু এমনি এমনি হয় না, তার কোনো রিজন থাকে। এই কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কিংবা কিভাবে আমরা সঠিক উপায়ে ট্রিটমেন্ট করলে এগুলোর থেকে উপকার পাবো, তার জন্যই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। আজকের অনুষ্ঠানে আমরা ম্যামকে অনেক স্বাগত জানিয়ে নেব। ম্যাম, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে যে সকল শরীর খারাপগুলো কিংবা শারীরিক সমস্যা আমরা দেখতে পাচ্ছি, মাঝে মধ্যেই খুব নেগলেক্ট করে ফেলছি, যার জন্য কিন্তু সেগুলো পরবর্তীকালে খুব বড় আকার ধারণ করছে। আর খুব দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যেই খুব অল্প বয়স থেকেই এইসব শারীরিক সমস্যাগুলো দেখা দিচ্ছে, যেমন গাউট বা গেটে বাত। তো আমরা পরবর্তী আলোচনায় আসবো, কিন্তু তার আগে যদি একটু দর্শকদের বলেন এটা কি এক্স্যাক্টলি মানে কি কারণে হয় কিংবা কি জিনিসটা এইটা। আচ্ছা, এই গাউট হয়তো নামটা শুনলে আপনার মনে হবে যে এটা আবার কিরকম কি রোগ। একে আমরা আয়ুর্বেদের মধ্যে বাত রক্ত বলে থাকি। কেন এর মধ্যে দুটো ওয়ার্ড আসছে, বাতও আসছে রক্তও আসছে, কেন এই দুটো ওয়ার্ড আসছে, বা এই গাউট মানে কি? দেখুন, বেসিক্যালি আমি যদি খুব একদম নর্মাল সিম্পলভাবে যদি আমি বলি, গাউট বা বাতরক্ত হচ্ছে আমাদের শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা যে বেড়ে যাওয়া, সেটাকেই আমরা গাউট বলে থাকি। আমরা চলতি ভাষায় বলি আমার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি রয়েছে, আমার ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে। দ্যাট ইজ দ্য রিজন যে আপনার ইউরিক অ্যাসিড আপনার বাড়ছে, তার জন্য গাউট একটি ডিজিজের নাম, একটি সমস্যার নাম, সেই রোগটি আপনার মধ্যে আসছে। এই যে ইউরিক অ্যাসিড আপনার শরীরে অবশ্যই প্রয়োজন রয়েছে, যার জন্য আপনার শরীরে রয়েছে, কিন্তু খুব বেশি বাড়াবাড়ি বা অনেকটা কমে যাওয়া, দুটোতেই কিন্তু সমস্যা রয়েছে। অনেকে ভাবছে ইউরিক অ্যাসিড আমার অনেকটা বেড়ে গেছে সমস্যা, অনেক কমে গেলেও কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে। তো সেটার একটা লেভেল বা একটা রেঞ্জ রয়েছে আপনার, তার মধ্যে যদি আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা থাকে তাহলে আপনার শরীরের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু যদি ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যাচ্ছে আপনার শরীরের মধ্যে, তখনই আমরা সেই রোগটাকে গাউট বলে থাকি। আমরা আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, জয়প্রকাশ দাস বলছি, হুগলি থেকে। হ্যাঁ, হুগলি থেকে বলছেন। আচ্ছা বলুন জয়প্রকাশ বাবু, কার সম্বন্ধে জানবেন?
আমার সম্বন্ধে। আচ্ছা, বলুন আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। আমার এজ হচ্ছে 33, আর সমস্যা হচ্ছে যে আমার মানে অত্যধিক পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তার সঙ্গে খুশকি হচ্ছে। হেয়ার ফল আর মাথায় ড্যান্ড্রাফ, এটা কতদিনের সমস্যা আপনার? এটা হয়ে গেল 2.5 থেকে 3 মাস। 2.5 থেকে 3 মাস। কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছিলাম, একটা মানে কি অয়েল দিয়েছিলেন সেটা ইউজ করেছিলাম, কিন্তু মানে কোনো উপকার পাইনি। আচ্ছা, শুনুন বাকিটা ম্যাম বলছেন। আচ্ছা, আপনার এই ড্যান্ড্রফের সমস্যাটাও কি 2-3 মাসেরই? না, ড্যান্ড্রফ তো আছে না অনেক আগে থেকে, বলতে গেলে প্রায় 1 বছর কাছাকাছি হয়ে গেল, কিন্তু হেয়ার ফলটা দেখছি 3 মাস ধরে অত্যধিক পরিমাণে হচ্ছে। আচ্ছা, হেয়ার ফলটা আপনার 3 মাস ধরে হচ্ছে। দেখুন, আপনার যদি ড্যান্ড্রফের সমস্যা থাকে, যে অতিরিক্ত ড্যান্ড্রফের সমস্যা, তাহলে কিন্তু সেখান থেকে আপনার হেয়ার ফল হতে পারে। এবার এই যে ড্যান্ড্রফ, সেটা আমাদের স্ক্যাল্পের মধ্যে একটা ফাঙ্গাল ইনফেকশন। শুধুমাত্র কোনো অয়েল বা কোনো শ্যাম্পু সেগুলো কিন্তু ব্যবহার করে আপনার কিন্তু একদম নির্মূল কিন্তু আপনার জিনিসটা হবে না। তার জন্য আপনার কিন্তু কিছু মেডিকেশনেরও প্রয়োজন রয়েছে। আপনি আপাতত ভালো হবে আপনি পিওর নারকেল তেল যেটা হয় সেটা আপনি ব্যবহার করুন। তার মধ্যে সামান্য একটু লেবুর রস মিক্স করে নিন, করে সেটা আপনি আপনার স্ক্যাল্পে আপনার সপ্তাহে 3 দিন দিন। আর যদি সম্ভব হয় তাহলে আপনি কোনো হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন। অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আপনি যখন ক্লিন করবেন তৎক্ষণাৎ আপনার ক্লিয়ার হয়ে যাবে, তারপরে কিন্তু আবার সেটা আপনার আসবে। আর যদি আপনার ড্যান্ড্রফের সমস্যা হয় সেটা কিন্তু আপনার খুব ইজিলি কিওর হয়ে যাবে। কিন্তু যদি আপনার এটা ড্যান্ড্রফের সমস্যা না হয়ে যদি আপনার স্ক্যাল্প সোরিয়াসিসের সমস্যা হয়, তাহলে কিন্তু সেটা আপনার অনেকটা বড় একটা রোগ আপনার মধ্যে কিন্তু চলে আসতে পারে। তো একটু আমি আপনাকে বলবো যে আপনি একটুখানি যদি সম্ভব হয় আমাদের যে কোনো চেম্বার একবার এসে আপনি একটু দেখা করবেন। আপনার এই হেয়ার ফলটা কেন হচ্ছে, বা আপনার এটা ড্যান্ড্রফ নাকি স্ক্যাল্প সোরিয়াসিস, সেটাও আমরা কিন্তু তাহলে ভালো করে আমরা ডিটেক্ট করতে পারবো। ঠিক আছে? আপাতত আপনি একটু নারকেল তেলের মধ্যে একটু লেবুর রস মিক্স করে সেই তেলটা আপনি ব্যবহার করুন, সপ্তাহে 3 দিন করুন। আর সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবেন, সেটা মেডিকেটেড কোনো হার্বাল শ্যাম্পু আপনি ব্যবহার করবেন। ঠিক আছে? আর চেষ্টা করবেন যাতে স্ক্যাল্প আপনার খুব বেশি ঘেমে না যায়। ঘেমে যদি যাচ্ছে, হয় শ্যাম্পু করুন বা আপনি চুলটা ধুয়ে নিন। ঘেমে গেলেও কিন্তু আপনার এই ড্যান্ড্রফের সমস্যা আরো বেশি বাড়াবাড়ি হতে পারে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ম্যাম, এক্ষুনি আপনি বললেন যে ইউরিক অ্যাসিডের তারতম্যের ফলে এই ধরনের গাউট কিংবা গেটে বাতের মতন সমস্যা হয়। তো ম্যাম, একটু জিজ্ঞেস করবো যে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডটা কেন তৈরি হয়, মানে কি কারণে ঠিক তৈরি হচ্ছে? দেখুন, এসিড আমরা প্রত্যেকেই জানি যে সেটা আপনার যদি কোনো জায়গায় যদি এসিড পড়ছে, আপনার হয়তো স্কিন নষ্ট হয়ে যাবে বা কোথাও পড়লে সেই জায়গাটা খারাপ হয়ে যাবে। কিন্তু আমাদের শরীরের মধ্যে, আমাদের পেটের মধ্যে অ্যাসিড আর অ্যালকালাইন, মানে আপনার ক্ষার এবং আপনার অ্যাসিড দুটোই কিন্তু উৎপন্ন হয়। এবার কেন উৎপন্ন হচ্ছে? ক্ষার দিয়ে আমার পেটে কি হবে বা অ্যাসিড দিয়ে আমার পেটে কি হবে? প্রত্যেকটারই প্রয়োজন রয়েছে। আমাদের এই যে খাবারগুলো আমরা যখন খাচ্ছি সেটাকে ডাইজেস্ট করার জন্য এই যে ডাইজেস্টিভ জুস আমরা যেটাকে বলি, তার মধ্যে অ্যাসিড আর অ্যালকালাইন এই দুটো প্রপার্টিস থাকার খুব প্রয়োজন। আর নাহলে আমাদের খাবারটা ঠিকভাবে হজম হবে না। কারণ ভেতরে তো কোনো আপনার মিক্সার গ্রাইন্ডার মেশিন দেওয়া নেই যে ভেতরে যাবে আর সেটা গ্রাইন্ড হবে, আপনার খাবার হজম হয়ে আপনার স্টুলের সাথে বেরোবে, এমন তো কোনো ব্যাপার নেই। তো সেখানে কিছু এনজাইমের প্রয়োজন রয়েছে। তো সেই এনজাইমগুলোর মধ্যে যদি অ্যাসিড অ্যালকালাইন এই দুটো প্রপার্টি যদি না থাকে, খাবারটা কিন্তু আপনার প্রপারলি ডাইজেস্ট হবে না। তো ইউরিক অ্যাসিডেরও সেরকমই একটা কাজ রয়েছে আমাদের শরীরের মধ্যে। সেটা আমাদের ব্লাডের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু সেটা আমাদের জন্য ক্ষতি করতে পারে। এইবার যেটা একদম প্রথমে আপনি যেটা বললেন যে ইয়ং জেনারেশন অনেক বেশি সাফার করে ইউরিক অ্যাসিড নিয়ে, কিন্তু আমাদের এখন ইয়ং জেনারেশন যেটা রয়েছে সেটা পুরুষ হোক বা মহিলা হোক, ছেলে মেয়ে উভয়ের জন্য আমি বলবো এই ইউরিক অ্যাসিডের এই যে সমস্যাটি, যে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি বেড়ে যাচ্ছে, এটা কিন্তু ইয়ং জেনারেশনের মধ্যে খুব বেশি পরিমাণে কিন্তু দেখা দিচ্ছে। অল্প বিস্তর প্রত্যেকেরই কিন্তু এর একটা সমস্যা রয়েই গেছে। এবার আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা আপনার বেড়ে গেলে আপনার কি হবে? দেখুন, এখন আপনার বয়স কম, আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা আপনার শরীরের মধ্যে বাড়ছে, আপনি সহ্য করে নিচ্ছেন। কি সহ্য করে নিচ্ছেন? আপনার হয়তো পায়ে ব্যথা হচ্ছে। আমাদের যে পায়ের যে যেটা বিগ টো, যেটা আমরা যেটাকে বুড়ো আঙুল যেটাকে বলে থাকি, সেখানে আপনার ব্যথা হচ্ছে, বা পায়ের ওপরে একটু ব্যথা হচ্ছে, একটু হাতে স্মল জয়েন্টসগুলোতে হালকা আপনার ব্যথা থাকছে। তো সেটা আপনি হয়তো সহ্য করে নিচ্ছেন, কারণ আপনার ডে টু ডে আপনার কাজকর্ম থাকছে বা আপনার খেলাধুলা থাকছে, আপনি এগুলোকে মানিয়ে নিচ্ছেন। কিন্তু এখন থেকে আপনি যদি তার প্রোটেকশন না করেন, পরবর্তী সময় কিন্তু এটা আপনার কিডনিকে নষ্ট করে দিতে পারে। আপনার কিডনি
ফেলিওরের কিন্তু একটা কারণ হতে পারে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যাওয়া। এবার কেন সেটাও চেষ্টা করবো একটু এক্সপ্লেন করার, যে শুধুমাত্র ইউরিক অ্যাসিড থেকে কি করে আপনার কিডনি নষ্ট হচ্ছে সেটাও আমি একটু চেষ্টা করবো আপনাদের এক্সপ্লেন করার। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, আমি রিয়া সেনগুপ্ত বলছি। বলুন রিয়া, কোথা থেকে কথা বলছেন? আমি হ্যালো, যাদবপুর থেকে বলছি। আমি যাদবপুর। নিজের সম্পর্কে কিছু জানতে পেরেছি। একদম বলুন, আপনার কি শারীরিক সমস্যা? তার সাথে অবশ্যই আপনার বয়সটা উল্লেখ করবেন। আমার বয়স 22 বছর। হুম। এই রিসেন্ট এক সপ্তাহ ধরে গোড়ালি আর পায়ের ওখানে প্রচুর ব্যথা করছে হঠাৎ করে। আচ্ছা, এর জন্য কি কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? না না, রিসেন্ট হচ্ছে, বুঝতে পারিনি হঠাৎ করে হয়েছে। হঠাৎ করেই তাই ব্যথাটা এখন হচ্ছে। ডাক্তার দেখাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো। শুনুন ম্যাম বলছেন বাকিটা। পায়ের আপনার গোড়ালিতে যে ব্যথা হচ্ছে সেটা কি পেছনের দিকে না নিচের দিকে, কোন জায়গাটায় গোড়ালিতে? মানে গোড়ালির নিচের পেছনটায়। নিচের পেছনটায় যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে ফুলে আছে, সেটা খেয়াল করে দেখেছেন? না, ফোলা নেই, হুম। কিন্তু ওই ঘুরতে গেলে বা দাঁড়াতে গেলে একটু প্রেশার পড়লে তখন খুব ব্যথা হয়। আচ্ছা, আপনি যখন সকালে ঘুম থেকে উঠে যখন আপনি ফ্লোরে পা রাখছেন তখন কি ব্যথা হয়? হ্যাঁ, তখনও ব্যথা হয়। আচ্ছা, দেখুন আজকে আমরা যে টপিক নিয়ে এখন কথা বলছি, যে ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ে বা গাউটের সমস্যা নিয়ে। আপনার হতে পারে গাউটের সমস্যা আপনার মধ্যে আসছে, তো আপনি একটুখানি একটা রক্ত পরীক্ষা করান, ইউরিক অ্যাসিডের একটা রক্ত পরীক্ষা করান, আর ভিটামিন D3 তার একটা আপনি রক্ত পরীক্ষা করান। কারণ আপনার শরীরের মধ্যে যদি ভিটামিন ডি যদি ডিফিসিয়েন্সি থাকে, যদি কম থাকে, তাহলেও কিন্তু আপনার এই পায়ের গোড়ালি বা পায়ের চেটোর মধ্যে আপনার ব্যথা হতে পারে। আর যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হয়, বেড়ে যায়, তাহলেও কিন্তু আপনার পায়ের গোড়ালি, আপনার পায়ের যে বুড়ো আঙ্গুল আছে তার মধ্যে কিন্তু আপনার ব্যথা অনুভব হতে পারে। ঠিক আছে, আপনি যেটা এখন আপাতত যেটা করতে পারেন, একটু গরম জল করুন, তার মধ্যে কিছুটা নুন দেবেন, যেটা আমরা খাবার লবণ ব্যবহার করি, একটু বেশি করে দেবেন, দিয়ে দুটো পা গোড়ালি পর্যন্ত তার মধ্যে আপনি ডুবিয়ে বসে থাকুন যতক্ষণ জলটা গরম আছে, তাহলে আপনি অনেকটা কিন্তু আরাম পাবেন। আর এই রিপোর্টটা করান, কারণ যদি আপনার ভিটামিন ডি যদি কম থাকে শরীরের মধ্যে, তাহলে আপনার প্রয়োজন রয়েছে একটু আপনি রোদে দাঁড়ান, সকালবেলার রোদ যেটা রয়েছে, 9টা অবধি যে রোদটা থাকে, গায়ে একটু রোদ লাগান। আর যদি আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা যদি আপনার মধ্যে বেশি রয়েছে, তাহলে কিন্তু আপনার আপাতত কিছু খাওয়া দাওয়ার মধ্যে রেস্ট্রিকশন করতে হবে। আর যদি অনেকটাই লেভেল বেড়ে যায়, তাহলে কিন্তু মেডিকেশনের প্রয়োজন রয়েছে। তো একটু এই দুটো রিপোর্ট, ছোট্ট এই দুটো রিপোর্ট একটু করুন, করে নিয়ে আপনি যদি মনে করেন যে আপনি আমাদের কোনো চেম্বারে দেখা করবেন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আচ্ছা আচ্ছা। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। শরীর থাকলে শরীর কিন্তু খারাপ করবেই, কিন্তু সেই শরীর খারাপকে যদি আপনি নিজের মধ্যে পুষে রাখেন কিংবা সেই শরীর খারাপকে বাড়তে দেন, সেটা কিন্তু সত্যি পরবর্তী দিনে আপনার কিংবা আমার জন্য সত্যি একটা ভয়ানক পদক্ষেপ হতে পারে। কারণ এমন একটা সময় গিয়ে আপনি হয়তো ডাক্তারের দ্বারস্থ হচ্ছেন, তখন হয়তো আর কিছুই করার থাকবে না কোনো ডাক্তারের পক্ষে। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিটেশন থাকে। আর তারপরেই কিন্তু আমাদের পরবর্তী ধাপটা নিশ্চয়ই জানেন, সেখানেই কিন্তু জীবনের ইতি। তো এই ধাপটাতে যতক্ষণ না আমরা পৌঁছাচ্ছি, তার আগে কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে। আর শারীরিক সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাদেরকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতেই হবে, এবং তার জন্যই কিন্তু রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবারও আলোচনায় ফিরবো। ম্যাম যেটা বলছিলেন যে ইউরিক অ্যাসিড নিয়ে যে সমস্যাটা হচ্ছে আর কি, তো আমি একটু জানতে চাইবো যে আমাদের শরীরে যদি আমরা চাই যে না আমাদের আর ইউরিক অ্যাসিডটা বাড়তে দেওয়া যাবে না, তো সেক্ষেত্রে আমরা কি করণীয় করতে পারি? প্রথমত আপনার ইউরিক অ্যাসিড আপনার শরীরে কতটা রয়েছে সেটা অবশ্যই একবার চেক করে নেবেন। যদি দেখছেন যে সেটা আপনার বর্ডার লাইনের কাছাকাছি বা সামান্য একটু ক্রস করেছে, কিছু কিছু খাওয়া দাওয়ার মধ্যে আপনাকে রেস্ট্রিকশন করতে হবে। মেইনলি আপনাকে যেটা করতে হবে, প্রোটিন জাতীয় যে খাবারগুলো রয়েছে সেটাকে একটু কাট ডাউন করতে হবে। আমি বলবো না একদম বন্ধ করে দিন, কারণ প্রোটিনেরও আমাদের শরীরে প্রয়োজন রয়েছে, কিছু কিছু অর্গানের জন্য প্রোটিন খুবই প্রয়োজন। তো আপনি প্রোটিনটাকে একটু কাট ডাউন করবেন, একটু কমিয়ে দিতে হবে আপনার প্রোটিন খাওয়াটাকে। আর কিছু কিছু খুব জেনারেল খাওয়া দাওয়া কিছু রয়েছে যেটা আমরা হয়তো প্রত্যেকেই জানি, যে মসুর ডাল বা টমেটো, ঢেঁড়স, রেড মিট, এই খাবারগুলোকে আপনার টোটালি অ্যাভয়েড করতে হবে। এই জিনিসটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বর্ডার লাইন থাকে বা সামান্য একটু ক্রস করেছে, ও কিন্তু আপনার ঠিক জায়গায় আবার চলে আসবে। এবার যদি আপনার রেঞ্জের বাইরে চলে যায়, এবার রেঞ্জটা কত কি সেটাও জানার প্রয়োজন রয়েছে। মেলদের জন্য, পুরুষদের জন্য আপ টু 7 যদি আপনার ইউরিক অ্যাসিড থাকে, দ্যাট ইজ ওকে।
কিন্তু 7-এর থেকে যদি আপনার বেড়ে যায়, সেটা 8, 9, 10, 11 এরকম যদি হয়ে যায়, সেখানে কিন্তু আপনার প্রয়োজন রয়েছে একটু আপনার মেডিকেশনের প্রয়োজন রয়েছে, মেডিসিনের প্রয়োজন রয়েছে। ফিমেলসদের ক্ষেত্রে আমি বলবো 5 to 5.5 মানে 5 থেকে 5.5 যদি আপনার ইউরিক অ্যাসিড আছে কোনো সমস্যা নেই। তার থেকে বেশি যদি আপনার হয়ে যায় 6-7 এরকম যদি হয়ে যায়, সেখানে কিন্তু আপনার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। পাশাপাশি আমি যেটা খাওয়া দাওয়ার মধ্যে বারণ করলাম, যে মসুর ডাল, টমেটো, ঢেঁড়স আর রেড মিট, এই 4টে জিনিসকে তো একদম টোটালি স্টপ করতে হবে। প্রোটিন জাতীয় খাবারকে একটু কম করে দিতে হবে। বাস এইটুকুই যদি করতে পারেন, আপনার বেশি দিন কষ্ট পেতে হবে না ইউরিক অ্যাসিড নিয়ে। ম্যাম একটু জিনিস জিজ্ঞেস করতে চাইবো যে ইউরিক অ্যাসিড কি এটা কি কিউরেবল, মানে সঠিক সময় যদি চিকিৎসা করা হয় এর থেকে কি মুক্তি পাওয়া সম্ভব? একদম কিউরেবল, কারণ আমি কি বললাম যে আপনার খাওয়া দাওয়া আর হচ্ছে কিছুটা আপনার যদি খুব বেশি বাড়াবাড়ি থাকে সামান্য কিছু মেডিকেশন। আপনার গাউটের সমস্যার জন্য বা ইউরিক অ্যাসিড বা যেটাকে আমরা হাইপার ইউরেসেমিয়া বলে থাকি, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াকে, এরকম নয় যে সারা জীবন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আপনার একটা পার্টিকুলার টাইম আপনি মেডিসিন খাবেন, খাওয়া দাওয়ার মধ্যে রেস্ট্রিকশন করবেন, দেখবেন আপনার ইউরিক অ্যাসিড আবার ঠিক জায়গায় চলে এসেছে। কিন্তু সেটাকে আপনার মেনটেন করতে হবে। প্রত্যেকটা জিনিসেরই মেনটেনেন্সের প্রয়োজন রয়েছে। যেমন আপনার বাড়ির মেনটেনেন্সের প্রয়োজন, গাড়ির মেনটেনেন্সের প্রয়োজন, তেমনি আপনার শরীরের মধ্যে কিন্তু মেনটেনেন্সের খুব প্রয়োজন রয়েছে। এই ইউরিক অ্যাসিড আপনার এখন বেশি আছে, আপনি খাওয়া দাওয়ার মধ্যে রেস্ট্রিকশন করলেন, মেডিকেশন করলেন, কমে গেল, তারপর আপনি আবার যেই কি সেই যদি হয়ে যান, সে কিন্তু আবারও বাড়বে। এমন নয় যে সারা জীবনের জন্য স্টপ হয়ে গেল, কারণ একটা জায়গায় গিয়ে আপনার অলরেডি একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেমের সলিউশন আপনি করে নিলেন, কিন্তু আপনি যদি আবার তাকে ইরিটেট করেন, তাহলে কিন্তু সে আবার কিন্তু আপনার বেড়ে যেতে পারে। তো তার জন্য আপনার এই ইউরিক অ্যাসিড যাতে না বাড়ে, খাওয়া দাওয়ার মধ্যে রেস্ট্রিকশন করুন, অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল কনজাম্পশন, তার থেকেও কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা অনেকটা পরিমাণ কিন্তু বেড়ে যায়। যারাই মোটামুটি অ্যালকোহল কনজাম করেন, আপনারা হয়তো ফিল করবেন যে আপনাদের পায়ের যে বুড়ো আঙুল আছে তার মধ্যে আপনাদের মাঝে মাঝে ব্যথা হয়, বা আপনার গোড়ালিতে ব্যথা হচ্ছে, আপনি সকালে যখন ঘুম থেকে উঠে ফ্লোরে পা দিচ্ছেন ব্যথা হচ্ছে, আপনার একটা অসহ্য ব্যথা থেকেই যাচ্ছে। তো এই জিনিসগুলোকে একটু কাট ডাউন করতে হবে। কোনোরকমভাবেই অ্যালকোহল আমাদের বডিতে একদমই সুইটেবল নয়, একটা সমস্যা নয়, অনেক ধরনের সমস্যা আসতে পারে, তো সেই জিনিসটাকেও কিন্তু বন্ধ করতে হবে। একদমই তাই। আমরা যদি নিজেদের খাদ্য খাওয়ার কিংবা আমাদের শরীরের প্রতি একটু যত্নশীল হই, তাহলে আমরা মনে হয় যে অনেকটাই রোগ মুক্তির দিক থেকে এগিয়ে থাকবো। আর যদিও বা আপনি শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যান কিংবা শারীরিক সমস্যা অনুভব করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, সৌমি বলছিলাম। হ্যাঁ বলুন, কোথা থেকে কথা বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, আমি শুনছি, বলুন। হ্যাঁ, আমি সৌমি বলছিলাম, পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া থেকে, আচ্ছা বলুন সমীর বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে জানতে চাইছিলাম। বয়স 26। বলুন আপনার কি শারীরিক সমস্যা? শারীরিক সমস্যা হচ্ছে লাস্ট 15-20 দিন ধরে দেখছি একটু মাথা চুল উঠছে। হেয়ার ফলের সমস্যা হচ্ছে, এখন খুব ইয়াং জেনারেশনের মধ্যে হেয়ার ফলের সমস্যা হচ্ছে। আপনি শুনতে থাকুন, ম্যাম বলছেন। আচ্ছা, যেহেতু আপনার 15-20 দিনের সমস্যা, আপনি ডেফিনেটলি কোনো ডক্টরের সাথে কোনো কনসাল্ট করেননি। তো দেখুন, একটুখানি গরমের সময় বা বর্ষাকালে হেয়ার ফলের সমস্যা অল্প বিস্তর প্রত্যেকেরই হয়ে থাকে। সেটা নিয়ে আমি বলবো খুব বেশি ভয়ের কোনো কারণ নেই। আপনার এভরিডে যদি নিয়ার অ্যাবাউট 100টা মানে 100 হেয়ার স্ট্রেন্ড যদি আপনার পড়ছে, সেটা নিয়ে আমি বলবো চিন্তার খুব একটা বেশি কারণ নেই। কিন্তু আপনার যদি প্রত্যেকদিন 100টা চুল পড়ছে, তাহলে কিন্তু আবার নেক্সট দিন অ্যাটলিস্ট 30টা থেকে 40টা নতুন চুলও কিন্তু আপনার আসার প্রয়োজন রয়েছে। এবার আপনি যদি দেখছেন যে না আপনার চুল পড়েই যাচ্ছে কিন্তু নতুন করে চুল হচ্ছে না, সেখানে আমি বলবো যে হ্যাঁ একটু আপনার চিন্তার বিষয় রয়েছে। আর নয়তো আপনার যদি এই 15-20 দিনের মধ্যে না না, এখন দেখতে মাঝখানটা পুরো হালকা ফাঁকা হয়েছে। হ্যাঁ, তো এই যে মাঝখানটা যে ফাঁকা হয়ে গেছে, সে তো আর 15 দিনের মধ্যে হয়নি, তাহলে আরো আগে থেকে হচ্ছে আপনার সমস্যাটা। 15 দিনের মধ্যে লক্ষ্যটা করলাম যে অনেকটাই পাতলা হয়ে গেছে। আচ্ছা বেশ, তাহলে আপনি একটা ছোট্ট কাজ করুন, আপনার একটা লিভার ফাংশন টেস্ট করান, এলএফটি রিপোর্ট করান,
থাইরয়েডের জন্য একটা টিএসএইচ রিপোর্ট আর একটা আইজিই রিপোর্ট, এই 3টে রক্ত পরীক্ষা একটু কষ্ট করে আপনি করান। আপনি পাঁশকুড়া থেকে ফোন করছেন, মেদিনীপুর আমাদের চেম্বার রয়েছে। আপনার যদি মনে হয় যে না আমার এটা নিয়ে একটু কনসালটেশনের প্রয়োজন রয়েছে, বা আপনার রিপোর্টে যদি কোনো সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, একটু চেম্বারে এসে আপনি যোগাযোগ করবেন। আগে আপনার কারণটাকে বুঝতে হবে কেন আপনার হেয়ার ফল হচ্ছে, তারপরে চুলের জন্য তেল, শ্যাম্পু, লোশন যা দরকার সেটা দেওয়া যাবে। এগুলো হচ্ছে বাইরে থেকে ঠিক করা। যদি ভেতরেই আপনার সমস্যা থাকে, বাইরে থেকে তেল দিয়ে আমি আপনার চুলকে আটকাতে পারবো না। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম ম্যাম, অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগে আমি প্লেস চেঞ্জ করেছি আর কি। আমি থাকতাম আগে অন্য জায়গায় উত্তরবঙ্গে, তখন আমি ইয়েতে রয়েছি, আমি পাঁচটায় রয়েছি, বুঝছেন। ওই জায়গাকে পরিবর্তনের জন্য কি হতে পারে জলের জন্য? জলের জন্য অবশ্যই হতে পারে। এবার আমার জানা নেই যে পাঁশকুড়ায় কিরকম কি জল, জলের জন্য অবশ্যই সেটা হতে পারে। আপনার যদি মনে হয় জলে অতিরিক্ত পরিমাণ আয়রনের প্রবলেম রয়েছে, তাহলে তার একটা সলিউশন আপনাকে করতে হবে। অতিরিক্ত যদি আয়রন থাকে আপনার জলের মধ্যে, বা যদি আর্সেনিক থাকে আপনার জলের মধ্যে, তাহলে কিন্তু আপনার হেয়ার ফলের সমস্যা মারাত্মক আকারে বাড়বে। সেটা তখন আমরা মেডিকেশন বা তেল শ্যাম্পু দিয়েও কিন্তু আটকাতে পারবো না। তো একটুখানি এগুলো ওয়াটার যারা মানে চেক করার এরকম পদ্ধতি রয়েছে, একটু চেক করিয়ে নেবেন যে আপনার জলের মধ্যে আর্সেনিক বা আয়রন রয়েছে কিনা। যদি থাকে আগে তার সলিউশন করুন, বা আপনার বেটার হবে আপনি যেদিন হেয়ার ওয়াশ করবেন বা মাথায় জল দেবেন, আপনি একটু কেনা জলে তাহলে আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তো আগে এই জিনিসটা যদি থাকে, এই প্রবলেমটা থাকে, আগে তার সলিউশন করুন, তারপর আপনার যেটা হেয়ার ফলের প্রবলেম রয়েছে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সটাউন, খাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্য ক্যানিংয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাবেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পাচ্ছেন ডক্টর ভি সিংকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতেও পাবেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে কিন্তু পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, মালদাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁতে আপনারা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরের চেম্বারে আপনারা পাবেন ডক্টর বি শর্মাকে, মেদিনীপুরে কিন্তু আবারও আপনারা পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা চেম্বারে কিন্তু পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, রামনগর নতুন চেম্বার সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, মেছেদাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কাকদ্বীপে পাবেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জ চেম্বার সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়ের চেম্বারে আপনারা পাবেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে, দিল্লি একদমই তাই, দিল্লিবাসীদের জন্য কিন্তু সত্যি সত্যি সুখবর, কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সেখানেও কিন্তু ক্লিনিক ওপেন হতে চলেছে। আর সেখানেই কিন্তু পেয়ে যাবেন আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। তাই যারা যারা স্যারকে দেখাতে চাইছেন কাইন্ডলি একটু নিচে যে হেল্পলাইন নাম্বারটা আপনাদের যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন কখন কোন সময় দিল্লিবাসীরা আপনারা কিন্তু ডক্টর বি শর্মাকে পাবেন, কারণ সত্যি সত্যিই কিন্তু এবার আপনাদের জন্য ভাবছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, কারণ ওখানেও কিন্তু পৌঁছে যাচ্ছে আপনাদের জন্যই আমাদের অভিজ্ঞ চিকিৎসকেরা, কারণ যাতে আপনারাও আগামী এবং পরবর্তী দিনটা খুব সুন্দর করে কাটাতে পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি আসানসোল থেকে বলছিলাম। আসানসোল থেকে বলছেন? হ্যাঁ, আসানসোলেও চেম্বার রয়েছে, বলুন কে বলছেন? হ্যাঁ, আমার বাবার বিষয় নিয়ে জানতে চাইছি। আমার আচ্ছা। বয়স হচ্ছে 70। 70 বছর। বলুন আপনার বাবার কি শারীরিক সমস্যা? তাই সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল এগুলো কিছু নেই। হ্যাঁ, বাবার মানে প্রচন্ড কোমর পেন, মানে প্রচন্ড যন্ত্রণা না হয়, নিচে বসলে একদম উঠতে পারছেন না। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা হয়ে গেল 6-7 মাস।
আচ্ছা, কোনো ডাক্তার দেখিয়েছেন এর জন্য, ট্রিটমেন্ট করিয়েছেন? না, এমনি ঔষধ দেখার জন্য খেয়ে ব্যথাটা কমিয়ে নিচ্ছি। তাতে কমছে না, তাই তো? না। একদমই তাই। শুনুন, আচ্ছা, আপনার বাবার 6-7 মাস ধরে একটা সমস্যা হচ্ছে, আর উনি বয়স কত বললেন এখন ওনার? 70 ইয়ার্স। ওনার 70 বছর বয়স হয়ে গেল। 6-7 মাস ধরে উনি একটা কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন। ডাক্তার দেখান বা না দেখান, অ্যাটলিস্ট একটা কোমরের এক্সরে রিপোর্ট তো করাতে পারতেন। কারণ উনার কোমরে ব্যথা হচ্ছে, আপনি ব্যথার জন্য ওষুধ দিচ্ছেন, উনি খাচ্ছে, 1-2 দিন ঠিক থাকবে, তৃতীয় দিন থেকে আবার সেম ব্যথা হবে। তো ব্যথার ওষুধ খেয়ে ব্যথাকে কমিয়ে রেখে তো কোনো লাভ নেই। আগে ওনার কোমরে কি সমস্যা হচ্ছে সেটা জানার প্রয়োজন, আর তার চিকিৎসা করা দরকার। আপনি সেই জায়গাতে চিকিৎসা করুন, ব্যথা ওনার অটোমেটিক্যালি কমে যাবে। বোঝা গেল? একটু কষ্ট করে আপনি আপনার বাবাকে নিয়ে গিয়ে কোমরের যেই জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গাটা দেখিয়ে আপনি একটা কোমরের এক্সরে একটা করতে বলবেন, ঠিক আছে? এক্সরে অফ LS স্পাইন বললেও চলবে, বা আপনি কোমরের জায়গাটা দেখিয়ে বলবেন যে এখানে বাবার ব্যথা হচ্ছে, এটা এক্সরে রিপোর্ট করতে হবে। রিপোর্টটা একটু কষ্ট করে আগে করুন। আর কোমর ঝুঁকিয়ে উনি এখন কোনো কাজ করবে না, বা ভারী কোনো জিনিস তোলা, বেশি সিঁড়ি ওঠানামা করা, বেশি চলাফেরা করা, বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, এইগুলো কিন্তু এখন ওনার করা একদমই চলবে না। আস্তে আস্তে এজ যত বাড়বে সমস্যা আরও বেশি কিন্তু বাড়তে থাকবে। আপনি একটু রিপোর্টটা করিয়ে নিন। আসানসোলে আমাদের চেম্বার রয়েছে, আমাদের CMD স্যার ডক্টর বি শর্মা সেখানে থাকেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। আমি বলবো যে এটা নিয়ে বসে থাকবেন রিপোর্টটা করিয়ে নিয়ে যাবো না, ওইখানে কোনো সুবিধা আছে করা যাবে? না, আপনি যদি রিপোর্টটা করে নিয়ে যেতে পারেন খুব ভালো হবে। যদি না করাতে পারেন কোনো ব্যাপার নেই, আপনি চলে আসবেন বাবাকে নিয়ে। তারপর সেখানে আপনাকে কি করতে হবে, কিভাবে উনি থাকলে ভালো থাকবে, কি খাবে কি খাবে না, সবটাই কিন্তু আমরা আপনাকে গাইড করে দেবো। যদি সম্ভব হয় রিপোর্টটা করে নেবেন, যদি না করতে পারেন কোনো ব্যাপার নেই, আপনি বাবাকে নিয়ে চলে আসুন। তারপর আস্তে আস্তে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে ওনার আর কি কি সমস্যা রয়েছে আমরা সবটাই দেখবো, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই, কিন্তু আর দেরি করবেন না, একটু তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে NBP ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের পরামর্শে এবং চিকিৎসকেদের যত্নে মানুষ যে সত্যি সত্যি আবারও নিজেদের সুস্থ স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরে যাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। আপনার নাম কি? তৃপ্তি দাস, আপনি কোথা থেকে এসেছেন? সন্তোষপুর থেকে, যাদবপুর সন্তোষপুর থেকে। আচ্ছা, আপনি NBP তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি সোরিয়াসিস নিয়ে একজিমা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কত বছরের সমস্যা ছিল আপনার? এই 12 বছরের। 12 বছরের পুরনো। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন? 1 মাস। 1 মাস ওষুধ খেয়েছেন? একদম সুস্থ আছি। এখন কেমন আছেন? এখন খুব সুস্থ আছি, একদম সম্পূর্ণ সেরে গেছি। আর আপনার কোনো কষ্ট হচ্ছে এখন? না না না। আচ্ছা, আপনি তাহলে যারা দেখছে আপনার এই ভিডিওটা তাদেরকে কি বলতে চাইবেন? বলে এখানে আপনারা এখানে ট্রিটমেন্ট করুন, একদম সুস্থ হয়ে যাবেন আপনারা। আচ্ছা, আপনার সেই বিশ্বাসটা জন্মেছে, তাই তো? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বার্তাটা সবাইকে দেবার জন্য। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার। আপনার নাম? বাণী দত্ত, কোথায় বাড়ি আপনার? পশ্চিম পুটিয়ার। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটু ব্যথা, অস্টোরাইটিস হাঁটু ব্যথাতে ভুগছি। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? তাও ধরো বছর 6। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? প্রাইভেট ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ওই সাময়িক এত অ্যালোপ্যাথি? অ্যালোপ্যাথি। তাতে কিন্তু কোনো সুরাহা পেয়েছিলেন? পেয়েছিলাম অল্প, কিন্তু এইরকম ডাক্তারবাবুর মতন লোককে দেখিয়ে এইরকম সুরা পাইনি। আচ্ছা, NBP ইউনানিয়ান আয়ুর্বেদা হ্যাঁ। ডক্টর বি শর্মার আন্ডারে আপনি কতদিন রয়েছেন? এই তো প্রায় 1 মাস 10 দিন হবে। 1 মাস 10 দিন। হ্যাঁ। আগে 15 দিনের ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ। 15 দিনের ওষুধ খেয়ে আপনি কতটা সুস্থ বোধ করেছেন? অনেক অনেক সুস্থ। আমি এখন দিব্যি হাঁটা চলা করতে পারি। আমি পায়ে নিকাপ পরতে আমার লাগে না। আগে আমি নিকাপ ছাড়া কাজ করতে পারতাম না। ওপর নিচ নামতে গেলে একটু কষ্ট হতো, কটকট করতো, কিন্তু এখন আমার নিকাপ লাগে না। আমি একদম দিব্যি ওপর নিচ নিকাপ ছাড়া। মানে 15 দিনের ওষুধ খেয়ে আপনার অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 5 এ ছিল, হ্যাঁ। সেখান থেকে আপনি এখন কতটা ভালো আছেন? অনেক অনেক ভালো আছি। NBP ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি এখন খুব ভালো আছি, খুব ভালো আছেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এই 15 দিনের ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি। আপনার নাম? আমার নাম রাজা সেন। কোথায় বাড়ি আপনার? আমার আনন্দপালিত রোডে বাড়ি। কি প্রবলেমে ভুগছিলেন আপনি? আমার আর্থ্রাইটিস আছে, ওই আর্থ্রাইটিস প্রবলেমে আমি ভুগছিলাম। এছাড়া আমার ওভারওয়েট ছিল,
একটু প্রেশারও হাই ছিল। কতদিন এই রোগে ভুগছেন? আমি এই দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি এই এক রোগে বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, এর আগে ট্রিটমেন্ট করেছিলাম কিন্তু কোনো সুফল অ্যালোপ্যাথি? পাইনি। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম কিন্তু কোনো ফল সেরকম এনবিপি হয়নি। ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে কতদিন আছেন? আমি এখানে 45 দিন আছি। 1.5 মাস। 1.5 মাস। এই 1.5 মাসে আপনি ওষুধ খেয়ে কতটা ভালো আছেন? আমি প্রায় 60% ভালো আছি। 60% ভালো আছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসায় আগের থেকে আপনি এখনটাই অনেকটাই সুস্থ। অনেকটাই সুস্থ আছি এবং ভালো আছি। হেঁটে চলে বেড়াতে পারছি, যেটা আমি আগে পারতাম না। এখন অনেকটাই ভালো। হাঁটুটা লক হয়ে গিয়েছিল, হাঁটুটা এখন খুলে গেছে। আমি এখানে থেরাপি নিয়েছিলাম, পঞ্চকর্মা থেরাপি, খুবই ভালো হয়েছে এবং তাতে আরো আমি ফলপ্রসূ হয়েছে। এর জন্য আরো ভালো লাগছে এখন। আগের থেকে আপনি তাহলে অনেক ভালোই ভালো আছেন। আছি, অনেকটা ভালো আছি ওকে। আগের থেকে। এবং ওজনটাও আমার কম হয়েছে। ওজন যা ছিল তার থেকে অনেকটা আমার ওজনটাও কম আছে। আপনার নাম? মিতা সেন, কোথায় বাড়ি আপনার? আনন্দপালি। কি রোগে ভুগছেন আপনি? ওই ব্যথা। ব্যথা মানে হাঁটুর প্রবলেম? হ্যাঁ, মানে অস্টিও আর্থ্রাইটিস? অস্টিওআর্থ্রাইটিস। কোমরের কোনো সমস্যা ছিল? না, কোমরে বেশি সমস্যা। শুধু হাঁটুরই সমস্যা? হ্যাঁ, হাঁটু থেকে পা পর্যন্ত। পা পর্যন্ত। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, আগে করিয়েছি। অ্যালোপ্যাথি? হ্যাঁ, তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? খুব একটা না। খুব একটা পাননি? না। ডক্টর শর্মা, বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 1 মাস হবে। 1 মাস। 1 মাস ওষুধ খেয়ে আপনি এখন কেমন আছেন? ভালো আছি। আগের থেকে অনেকটা ভালো আগের আছেন? থেকে অনেকটা ভালো। আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিপি তে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার ছিল না। হাঁটতেও পারতাম না। খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিপি তে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি। আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন। তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবে সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান। আমরা আজকের দিনে প্রত্যেকেই ভীষণ কর্মব্যস্ত এবং আমরা কিন্তু প্রত্যেকেই বাইরের খাওয়ার ওপর অনেকটাই ডিপেন্ডেবল। আপনি হয়তো একটু লক্ষ্য করে দেখবেন, আপনি যখনই বাড়িতে থাকছেন কিংবা আমরাও যখন বাড়িতে থাকছি তখনও কিন্তু হঠাৎ করেই এই যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আমাদের হাতের মধ্যে রয়েছে, একটা কোনো অ্যাপ থেকে হয়তো ঝট করে আমরা খাবার অর্ডার করতেই যাব, তখন বাড়ির যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তারা কিন্তু দেখবেন অনেক সময় আমাদেরকে বাধা দেন। কেন দেন বলুন তো? কারণ কি তারা চান না যে আপনারা বাইরের ওই যে সকল খাবারগুলো রয়েছে আমরা সেগুলোকে কনজিউম করি, কারণ সেগুলো কতটা যে খারাপ কিংবা কতটা আমাদের শরীরের পক্ষে হার্মফুল একমাত্র বড়রা কিন্তু খুব ভালো করে বুঝতে পারেন। এবং তার জন্যই কিন্তু তারা চেষ্টা করেন যতক্ষণ আমরা ঘরে থাকছি ততক্ষণ যেন আমরা ঘরের তৈরি খাবারই খেতে পারি, তাতে কিন্তু অনেকটাই আমাদের রোগ মুক্তির দিক থেকে আমরা এগিয়ে থাকব। ঠিক তেমনই আয়ুর্বেদিক চিকিৎসকেরা, আমরা শরীর খারাপ হলেই কিন্তু সবসময় আগেই খুঁজি যে হাতের কাছে আমাদের চটজলদি কী ধরনের মেডিসিন রয়েছে। আমরা গ্যাস হলে কিংবা সামান্য কোনো হয়তো অ্যাসিডিটিক প্রবলেম হলে আমরা ঝট করে কি করছি, কেমিক্যাল যুক্ত মেডিসিনগুলো আমরা কনজিউম করে নিচ্ছি। আমরা সেই সময়ের জন্য হয়তো রিলিফ পাচ্ছি, কিন্তু এটা কি আমাদের সত্যি সত্যি পার্মানেন্ট রিলিফ হচ্ছে? একদমই নয়। আর এই শারীরিক সমস্যা পরবর্তীতে যে কত বড় আকার ধারণ করতে পারে আমরা কিন্তু তার জন্য সত্যি সত্যি প্রস্তুত থাকি না, কিন্তু যখন আমরা দেখি তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর এই দেরি হয়ে যাওয়ার আগের মুহূর্তে যারা আমাদের সবসময় বোঝানোর চেষ্টা করেন, যারা একদম সবসময় চাইছেন যে যদি আমরা এই শারীরিক সমস্যার মধ্যে দিয়ে না যাই কিংবা এই শারীরিক সমস্যা আমাদের না হয়, তার জন্যই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসকেরা।
নানা ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু চিকিৎসকেরা আসছেন, আপনাদের সঙ্গে কথা বলছেন, অনুষ্ঠানে আপনারা কথা বলতে পারছেন, যাতে আপনাদের শারীরিক সমস্যা নিয়ে তারাও কিন্তু সবসময় ওয়ারিড এই কারণেই। আজকের দিনে আপনারা দেখবেন যে খুব অল্প বয়স থেকেই কিন্তু আমাদের বিভিন্ন রকম মেয়েদের শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করেছে। কারোর হয়তো হেয়ার ফলের মতন সমস্যা হচ্ছে, কিংবা দেখবেন ফেসে অনেক সময় অল্প বয়সী মেয়েদের বেশি লোমকূপ দেখা দিচ্ছে, কিংবা গোবদারির মতন অনেকেরই ফেসে আমাদের দেখতে পাচ্ছি হয়তো লোমকূপ বেরোচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা কিন্তু অনেকেই নেগলেক্ট করে যাই। কিন্তু এটা ভীষণ কি নেগলেক্ট করার বিষয়, নাকি এই জিনিসগুলোকেও গুরুত্ব দিয়ে দেখা বিষয়? আর এইটাকেই বলে হচ্ছে পিএমওএস। এই ধরনের শারীরিক সমস্যা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আর এর থেকে মুক্তির কি উপায় রয়েছে, আমরা সবটাই জানবো। কিন্তু তার আগে চলুন আজকের অনুষ্ঠানে আমরা আরও একবার স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যকে। ম্যাম, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যখন আমরা ট্রেনে বাসে নর্মালি যাতায়াত করি, খুব অল্প বয়সী মেয়েদেরই দেখছি খুব চেহারা ভারী হয়ে যাচ্ছে, হেয়ার ফলের মতন সমস্যা হচ্ছে, সামনে টাক পড়ে যাচ্ছে, কিংবা ফেসে একটু লোমকূপের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। তো এই ধরনের শারীরিক সমস্যা কি পিএমওএস এর জন্য কি হতে পারে, নাকি অন্য কোনো কারণেও হচ্ছে, যদি একটু দর্শকদেরকে জানান। পিএমওএস পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, নামটা অনেক বড়। এবার তার মধ্যে একটা ওয়ার্ড রয়েছে মেটাবলিজম। মেটাবলিজম মানে আমরা কখন সেটাকে আমরা ইন্ডিকেট করি আমাদের খাওয়া দাওয়ার সময়, যে আমরা যখন খাওয়া দাওয়া করছি সেটা আমাদের শরীরের মধ্যে মেটাবলিক রেট বা মেটাবলিজম কীরকম, আমরা সেরকমভাবে জিনিসটাকে প্রেজেন্ট করে থাকি। কিন্তু এই পিএমওএস তার মধ্যে এই মেটাবলিক ওয়ার্ডটা কেন এসছে? দেখুন, এই পিসিওএস বা পিসিওডি বা পিএমওএস আপনি যেটাই নাম বলুন, প্রত্যেকেই কিন্তু আমাদের শরীরের মধ্যে এই যে সমস্যাগুলো যে আমাদের ঘটাচ্ছে তার জন্য কিন্তু হরমোন দায়ী। এবার আমাদের শরীরের মধ্যে হরমোনের তারতম্যের জন্য বা হরমোন কম বেশি থাকার জন্য আমাদের শরীরের মধ্যে এই পিসিওডির মতো সমস্যা বা পিসিওএস বা পিএমওএস এই প্রবলেমসগুলো কিন্তু আসতে থাকে। তো এই পিএমওএসও কিন্তু আপনার পিসিওডির মতোই একটি প্রবলেম, যেটা আপনার শরীরে হরমোনের ইমব্যালেন্সের জন্য আপনার যে পিরিয়ডস যে সাইকেলটা, সেই সাইকেলটাকে চেঞ্জ করে দিচ্ছে। হয়তো এরকম দেখা দিচ্ছে যে আপনার একটা মাসে হলো, তার পরের মাসে আবার হলো না, বা নেক্সট আরও হাফ আপনার মান্থ চলে গেল, তারপর গিয়ে আপনার পিরিয়ডসটা হচ্ছে, বা আপনার যদি প্রত্যেক মাসেও হচ্ছে সেটা ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে, বা তার যে যতদিন থাকা দরকার সেটা আপনার হচ্ছে না, একদিন দুদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, বা কোয়ান্টিটি কম থাকছে। এই যে প্রবলেমসগুলো, এই যে আপনার হরমোনের মধ্যে যে ইমব্যালেন্স যে আপনার চলছে, স্পেসিফিক্যালি যেটা মেল হরমোন, যেটাকে আমরা অ্যান্ড্রোজেন হরমোন বলে থাকি, সেটা যদি আপনার শরীরের মধ্যে বেশি থাকে তাহলে কিন্তু আপনার পিএমওএস এর মতো সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে। আচ্ছা, এই যে হরমোন, মেল হরমোন ফিমেল হরমোন দুটোই কিন্তু প্রত্যেকের বডিতেই রয়েছে, কম আর বেশি। অ্যান্ড্রোজেন ফিমেল বডিতে দরকার নেই, সেটা মেল বডির জন্য রয়েছে। সেরকমভাবেই আপনার ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন ফিমেলের জন্য দরকার, মেল বডিতে দরকার নেই। দরকার নেই বলে যে একদম জিরো সেরকমও কিন্তু নয়, কিছুটা পরিমাণ ফিমেলদের মধ্যেও মেল হরমোন আছে, আর কিছুটা পরিমাণ মেলদের মধ্যেও ফিমেল হরমোন কিন্তু রয়েছে। কিন্তু যদি দুটো অপোজিট আপনার যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায়, তখনই কিন্তু আপনার বডির মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আপনি লক্ষ্য করতে পারবেন, বা অনেক ধরনের সমস্যা আপনার শরীরের মধ্যে কিন্তু চলে আসতে পারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার, দুর্গাপুর থেকে অসিত দে বলছি। হ্যাঁ বলুন অসিত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়সটা হচ্ছে 35, কিন্তু এখন আমার মানে শরীরটা একটু ঝিমিয়ে থাকছে, শক্তিটা একটু মনে হচ্ছে দুর্বল দুর্বল হয়ে যাচ্ছে। এটা কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা আপনার? হয়ে গেল 1 মাস মতন কাছাকাছি। 1 মাসের মতন। শুনুন ম্যাম বলছে। আচ্ছা, আপনি কি কাজ করেন? মানে বসে থাকার কাজ? অনলাইনে কাজ করেন। মানে বসে থাকার কাজটাই আপনার বেশি, তাই তো? আচ্ছা, তো প্রথমত আপনার 35 আপনার বয়স বললেন বোধহয়। একদম। আচ্ছা, তো একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে বাড়াতে হবে, যেটা আপনার জন্য আটমোস্ট ইম্পর্টেন্ট, যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার বাড়াতে হবে। একদম সোজা সাপটা কথা, আপনার 35 বছর বয়সে আপনি যদি বলছেন যে আমি ঝিমিয়ে পড়ছি, তো আপনার আরেকটু এনথুজিয়াস্টিক হতে হবে। তার জন্য আপনি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, বা একটু আপনি জগিং করুন, ওয়াকিং করুন, বা যদি আপনি মনে করেন যে না এগুলো আমি কিছুই করতে পারবো না, একটু সামান্য একটু যোগা প্রাণায়াম আপনি করুন। যদি আপনার কাজের মাঝখানে একটু যদি সময় বার করতে পারেন, বেশি নয় 1 ঘন্টার মতো সময় যদি বার করতে পারেন, আর যদি মনে হয় যে না আমি তো খুব ল্যাথার্জিক,
এতটা অ্যান্থু পাচ্ছি না আমি এসব কিছু করার জন্য, একটু তাহলে জিমে চলে যান বা কোনো যোগা সেন্টারে আপনি চলে যান, ঠিক আছে? একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, আমার মনে হয় এর জন্য আপনাকে বেশি চিন্তাভাবনা করতে হবে না। অ্যাক্টিভিটি বাড়ান, খাওয়া দাওয়াটা আপনি সময় মতো করুন। আরেকটা জিনিস, খাওয়া দাওয়া করেই আমি কাজে বসে পড়লাম বা খাওয়া দাওয়া করেই আপনি শুতে চলে গেলাম, এই জিনিসটা আপনি করবেন না, ঠিক আছে? একটুখানি আপনি খাওয়া দাওয়ার অ্যাটলিস্ট আধা ঘন্টা পর কাজে বসুন বা আধা ঘন্টা পর আপনি শুতে যান, এইটুকু আপনি করুন। তারপরে যদি আপনার মনে হয় যে না আমার তাও প্রবলেমের সলিউশন হচ্ছে না, দুর্গাপুরে আমাদের চেম্বার রয়েছে, আপনি চেম্বারে এসে একটু দেখা করতে পারেন। এই সময়টা অ্যাকচুয়ালি এই যে টাইমটা এখন চলছে, বর্ষাকাল এখন চলে এসছে, গ্রীষ্মকালটা আস্তে আস্তে এবার চলে যাবে, এই যে আমাদের ঋতু সন্ধিক্ষণ বলা হয় এই সময়টাকে, এই সময়টায় কিন্তু আপনার শরীরের মধ্যে একটু গা ঝিমঝিম করা, একটু গা ম্যাজম্যাজ করা, গা হাত পা একটু ব্যথা হওয়া, অল্প বিস্তর কিন্তু প্রত্যেকেরই সেটা হতে থাকে। সেটা থেকে আপনাকে কি করে ওভারকাম করতে হবে, বাস একটু আপনার মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, খেলাধুলা করুন, যেটাই আপনি করতে চান বা করতে পারেন সেটা আপনি করবেন। 24 ঘন্টার মধ্যে 24 মিনিট নিজের জন্য আপনি বার করতেই পারবেন, ঠিক আছে? ওকে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবার আলোচনায় ফিরবো। ম্যাম, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু IVF এর মতন এইরকম একটা প্রক্রিয়া খুব দিনের বাই ডে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা কি এটা বলতে পারি যে এই যে ডিম্বাশয় মেয়েদের ক্ষেত্রে কমে যাচ্ছে, এর জন্য হরমোনজনিত কোনো সমস্যার ক্ষেত্রেই হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হরমোনের তারতম্যের জন্য তো হচ্ছেই, কিন্তু হরমোনই যে একদম মেন রোল প্লে করছে সেরকম কিন্তু নয়। কেন সেটা নয়? কারণ এখন আমরা যেরকম এনভায়রনমেন্টের মধ্যে থাকি বা আমরা যেরকম এখন খাওয়া দাওয়া করি, যা খাওয়া দাওয়া করি আমরা বা যে জিনিসপত্র আমরা ব্যবহার করি, প্রত্যেকটার মধ্যেই প্রচুর পরিমাণে কেমিক্যালস রয়েছে, অনেক ধরনের ভেজাল রয়েছে, এগুলোও কিন্তু আমাদের বডিকে কিন্তু এফেক্ট করছে। মানে আপনি ধরুন এখন যে পরিমাণ আমাদের পরিবেশ দূষণ হচ্ছে সেটাও কিন্তু আপনার বডির মধ্যে হ্যাজার্ড সৃষ্টি করবে। আপনার কিন্তু হরমোনসগুলো কিন্তু আপনার সেরকমভাবে আপনার কিন্তু কাজ করতে পারবে না, বা খাওয়া দাওয়া তার জন্য কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্স আপনার শরীরের মধ্যে কিন্তু আসতে পারে। তো হ্যাঁ, আপনার এই যে ধরুন এই আপনার ডিম্বাশয়ের মধ্যে আপনার সিস্ট চলে আসছে, বা আপনার ডিম্বাণুর মাত্রা আপনার কমে যাচ্ছে, বা আপনার শুক্রাণুর মাত্রা আপনার কমে যাচ্ছে, সেগুলো কিন্তু আপনার আমাদের এই যে লাইফস্টাইল যেটা আমাদের রয়েছে তার জন্যই কিন্তু মেইনলি হচ্ছে। কারণ এই লাইফস্টাইলটা আমাদের হরমোনসগুলোকে হ্যাম্পার করছে, আর এই হরমোনগুলোর জন্য কিন্তু এই প্রত্যেকটা জিনিস হচ্ছে। তো প্রত্যেকটা একটা একটার সাথে কিন্তু কোরিলেটেড। সবটা হয়তো আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি তো এখন নিজে বাগান করতে পারবেন না, ক্ষেত জমি তো করতে পারবেন না যে নিজে চাষ করে নিজে আপনি খাবেন। তো অ্যাটলিস্ট সেটা যদি না করতে পারেন, অর্গানিক যে খাওয়া দাওয়াগুলো রয়েছে চেষ্টা করবেন সেটাকে ইনটেক করার, বা যেই জিনিসটা একদমই না করলে নয়। যেমন আপনার ধরুন খুব স্পেসিফিকভাবে আমি বলবো, যারা অতিরিক্ত পরিমাণে যারা মেকআপ যারা ব্যবহার করছেন, বা যেগুলো অ্যাস্থেটিক যে ট্রিটমেন্টগুলো যেগুলো রয়েছে, খুব প্রয়োজন না হলে, যাদের খুব প্রয়োজন নেই, আমি বলবো এগুলো থেকে একটু দূরে থাকুন, সেটাই ভালো হবে। বা বাইরের খাওয়া দাওয়া একদম না করে যদি থাকা যায় তাহলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। কারণ এইটুকু পরিমাণ ভেজাল নয়, আস্তে আস্তে আরও কিন্তু বাড়তে থাকবে। তো নিজেকে যদি আপনার সাবধানে রাখতে হয়, এগুলো একটু মেনটেন করে চলতে হবে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, আমি আমার মায়ের সম্পর্কে জানতে চাইছি। একদম ম্যাডাম, আপনি কোথা থেকে কথা বলছেন বলুন? যাদবপুর থেকে। যাদবপুর থেকে, আচ্ছা বলুন আপনার মায়ের কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার মায়ের বয়সটা উল্লেখ করবেন। মায়ের বয়স 85। বলুন কি শারীরিক সমস্যা? রিসেন্ট খুব পটির সমস্যা হচ্ছে, মানে খুব। আচ্ছা, বুঝতে পেরেছি, শুরু বলছেন। কোষ্ঠকাঠিন্য একদম। এমনি অন্য কোনো সমস্যা নেই, এটার একটু সমস্যা। আচ্ছা, ওনার প্রত্যেকদিন ওনার স্টুলটা হয় তো? ও ঠিকঠাক মতো প্রতিদিন হয় না, দু একদিন গ্যাপও চলে যায়। আচ্ছা, দু একদিন গ্যাপ চলে যায়, আর তার মধ্যে কনস্টিপেশনের সমস্যা রয়েছে। আচ্ছা, প্রথমত দেখুন ওনার বয়সটা কত বললেন? 85। তো এখন ওনার অনেকটাই এখন বয়স হয়ে গেছে। এখন যদি উনি প্রেসার দিয়ে যদি উনি স্টুল যদি ওনার করতে হয়, তাহলে কিন্তু এটা পরবর্তী সময় ওনার রেকটাম প্রোল্যাপসের সমস্যা চলে আসবে। আপনি এখন থেকেই আপনার মাকে গরম জল দেওয়া শুরু করুন। সারাদিনে মোটামুটি উনি 2.5 লিটার 3 লিটার যতটাই উনি জল খাবে চেষ্টা করবেন ঈষদুষ্ণ গরম জল দেওয়ার।
ফাইবার জাতীয় খাবার মানে আঁশযুক্ত খাবার যেগুলো রয়েছে সেগুলো একটু বেশি করে ওনাকে খেতে দেবেন। সবুজ শাক ওনাকে খেতে দিন, প্রত্যেকদিন ওনার খাবারের থালার মধ্যে একটা সবুজ শাক আপনি রাখুন। যেই ফলগুলো খোসা সমেত খাওয়া যায় খোসা সমেত ওনাকে ফল খেতে দিন। খুব বেশি ড্রাই খাবার, প্যাকেট জাতীয় যে খাবার সেগুলো ওনাকে কিন্তু একদমই দেবেন না। এই জিনিসটা দিয়ে আপাতত আপনি শুরু করুন। তারপরও যদি আপনি দেখছেন যে না এরপরও আমার মায়ের স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, আপনি যাদবপুরে থাকেন, আপনার জন্য আমাদের ল্যান্সডাউন চেম্বার কাছাকাছি হতে পারে, আপনি সেখানে আপনার মাকেও নিয়ে আসতে পারেন, বা যদি ওনার আসতে প্রবলেম থাকে আপনি এসে একবার যোগাযোগ করতে পারেন। আপাতত একটু খাওয়া দাওয়ার মধ্যে চেঞ্জেসটা করুন, গরম জল দেওয়াটা অবশ্যই আপনি শুরু করবেন। আর খাবার বলবেন ওনাকে ভালো করে চিবিয়ে খেতে, বারে বারে খাবে, অল্প অল্প করে খাবে, চিবিয়ে খাবারটা খাবে, ঠিক আছে? এইটুকু আগে। ম্যাডাম গরম জল কি উনি সবসময় খাবে, যখনই খাবেন নাকি? খুব ভালো হবে যদি সারাদিন যে জলটা খাবে সেটা যদি গরম জল খেতে পারে, খুব ভালো হবে সেটা, ঠিক আছে? এতে আরো ওনার স্টুলটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? সেটা একটু এখন করা শুরু করুন আপনি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ আপনারা করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন চেম্বারে পাবেন, কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া অন্যান্য যে কোনো জিজ্ঞাসার জন্য আপনারা অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। এই হেল্পলাইন নাম্বারে ফোন করার কিন্তু কোনো সময়সীমা নেই। আপনি যখনই মনে করবেন যে না আপনার যোগাযোগ করা প্রয়োজন এনবিপি ডাক্তারদের সঙ্গে, আপনারা কিন্তু তখনই অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ম্যাম, একটু জিজ্ঞেস করতে চাইবো যে হরমোনাল জনিত সমস্যা তো পুরুষদের ক্ষেত্রেও হতে পারে, তো আমি একটু জানতে চাইছি যে পুরুষদের কোন কোন সমস্যার দিকগুলো একটু বিবেচনা করা দরকার যাতে এই ধরনের হরমোনাল জনিত সমস্যা না ফেস করতে হয়। দেখুন, হরমোনকে তো আপনি রেগুলেট করতে পারবেন না, কারণ ও আপনার শরীরের ভেতরে রয়েছে, আপনার ব্রেন থেকে তার সিগন্যাল আসছে, সেটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে আপনার শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে। ওকে তো আপনি ধরে বেঁধে রাখতে পারবেন না, ও তো আর আপনার কথা শুনবে না। তো যেটুকু আমি বললাম যে আপনার প্রত্যেকের জন্য আমি বলবো যে একটুখানি ওই যে 24 ঘন্টার মধ্যে 24টা মিনিট নিজের জন্য একটু বার করুন, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়ার মধ্যে একটু আপনাকে বিবেচনা করতে হবে। এখন প্রত্যেকে যথেষ্ট স্মার্ট, কারণ প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন রয়েছে। সেই স্মার্টফোনের মধ্যে আমরা যখন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যখন যেটাই আমরা খুলছি তার মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এরকম ধরনের খাওয়া দাওয়া করা দরকার বা এরকম ধরনের আপনার এক্সারসাইজ করা দরকার, একটু একটু আপনি ফলো করতে পারেন। কোনো ধরনের সাপ্লিমেন্টের দিকে যাবেন না যে আপনার সাপ্লিমেন্ট খেয়ে আপনি আপনার রোগকে ঠিক করতে পারবেন বা সাপ্লিমেন্ট খেলে আপনার এই সমস্যার সমাধান হবে, সাপ্লিমেন্টের দিকে আপনি যাবেন না। আপনার ন্যাচারাল যে রিসোর্সগুলো রয়েছে খাওয়া দাওয়ার, সেখান থেকে আপনি সেটা গ্রহণ করার চেষ্টা করবেন। আর মেলদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এই যে যেটা বললাম যে ফিমেল হরমোনও মেলদের মধ্যে রয়েছে, সেটা যদি বেশি হয়ে যায়, এই যে প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেন যদি আপনার শরীরের মধ্যে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই হরমোনাল চেঞ্জেসের জন্য আপনার কিন্তু গলার ভয়েসের মধ্যে চেঞ্জেস চলে আসতে পারে, বা আপনার যে চেস্ট, যেটাকে আমরা গাইনোকোমেস্টিয়া বলে থাকি, চেস্ট আপনার যেরকম হওয়া দরকার তার থেকে একটু বাল্কি, একটু ভারী আপনার মনে হতে পারে। তো সেরকম সমস্যাগুলি যদি আপনি দেখতে পাচ্ছেন, খুব কম বয়সের বাচ্চা ছেলেদের মধ্যেও কিন্তু এই গাইনোকোমেস্ট্রিয়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে, সেগুলো কিন্তু হরমোনের তারতম্যের জন্য হচ্ছে। তো সেখান থেকে কিন্তু একদম প্রথমেই যখন সেটা একটু ধরা পড়বে তখনই কিন্তু একটু ডক্টরের সাথে কনসালটেশনের প্রয়োজন রয়েছে বা ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, যাতে পরবর্তী সময় গিয়ে সেটা সার্জারির দিকে যাতে না চলে যায়। একদমই তাই। দেখুন, শরীর খারাপ হলে কিন্তু সেটাকে নিয়ে বসে থাকলে একদমই চলবে নয়। যারা বেসিক্যালি ডাক্তার নন, আমার আপনার মতন সাধারণ মানুষজন, সেই শরীর খারাপ নিয়ে ডাক্তারি না করাই ভালো। তাতে কিন্তু হিতে অনেক সময় বিপরীতই হয়ে যেতে পারে, আর তার থেকে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। তো যে ধরনের বিপদ আপনারা হয়তো ভাবতেও পারেন না। তো যদি আপনারা সত্যি সত্যি না চান যে না আর এই বিপদটাকে আপনি বেশি দূর এগিয়ে নিয়ে যাবেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেদের সঙ্গে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন আয়ুর্বেদ হচ্ছে আমাদের আপনাদের একদম গাছগাছরা জাতীয় জনিত যে সকল ভেষজগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু উৎপাদন হচ্ছে আয়ুর্বেদ, এবং সেখান থেকেই কিন্তু ট্রিটমেন্ট করে থাকেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন ম্যাডাম? হ্যালো ম্যাম। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমার নাম সৌমিতা দে। বলুন। আমার একটা প্রবলেম আছে, আমার
আচ্ছা, বলুন আমার আপনার মাথার সমস্যা। চুল মানে চুলের খুশকিও হচ্ছে প্লাস চুল পড়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার বয়স হচ্ছে 28। 28। আচ্ছা, কোথা থেকে কথা বলছেন এই মুহূর্তে? আমি গড়পা থেকে বলছি। গড়ফা থেকে। শুনুন ম্যাম বলছেন বাকিটা। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিনের? এই সমস্যাটা আমার 6 মাস ধরে হচ্ছে। তো 6 মাস ধরে আপনি কোনো চিকিৎসা করাননি? চিকিৎসা করিয়েছিলাম, মানে চুল পড়া মানে মানে চিকিৎসা করানোর পরও দেখি কমছে না, আরো মানে বাড়ছে জিনিসটা। আরো বাড়ছে। আচ্ছা, আপনি যে চিকিৎসা করিয়েছেন তখন আপনি নিশ্চয় কোনো ডাক্তারকে দেখিয়েছেন? হ্যাঁ। হ্যাঁ, তো ডাক্তারবাবু আপনাকে কি বলেছে যে আপনার এটা ড্যান্ড্রাফেরই সমস্যা? বলেছিল যে ড্যান্ড্রাফের সমস্যা, তার জন্য একটা শ্যাম্পু আমাকে দিয়েছিল, বলেছিল এটা দিলে হয়তো ড্যান্ড্রাফ কমে গেলে আপনার চুল পড়াটাও কমে যাবে। আচ্ছা, কিন্তু সেই মানে শ্যাম্পুটা দেওয়ার পর দেখি আরো চুল পড়ছে প্লাস ড্যান্ড্রাফও পড়ছে আর কি। আচ্ছা, তো তাহলে আপনার সমস্যার সমাধান আলটিমেটলি হলো না। এবার দেখুন, যদি এটা আপনার ড্যান্ড্রাফের সমস্যা থাকে, আমি বলবো এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। ড্যান্ড্রাফের সমস্যা আপনার ইজিলি আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এটা আপনার স্ক্যাল্প সোরিয়াসিসের মতো কোনো রোগ হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা আপনার ইজিলি কিন্তু সারবে না। ঠিক আছে? তো যেহেতু আপনার স্ক্যাল্পে আপনি বলছেন ড্যান্ড্রাফের সমস্যা, কিন্তু আপনি পার্টিকুলার কোনো শ্যাম্পু ব্যবহার করার পরে আরো বাড়াবাড়ি হয়ে গেছে, একটু আমি আপনাকে বলবো যে আপনি একটু আমাদের যদি চেম্বারে এসে দেখা করতে পারেন খুব ভালো হবে। স্ক্যাল্পটা আমরা যদি দেখতে পাই তাহলে আরো ইজিলি আমরা আপনাকে একটু এক্সপ্লেন করতে পারবো বা বোঝাতে পারবো যে আপনার কি করা উচিত বা আপনি কি করবেন না। আপাতত আপনাকে বলবো যে আপনি একটু সামান্য নারকেল তেল, তার মধ্যে একটু লেবুর রস মিক্স করে সেটা আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনি ব্যবহার করুন। কোনো মেডিকেটেড হার্বাল শ্যাম্পু আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? সালফেট জাতীয় শ্যাম্পু আপনার চলবে না। স্ক্যাল্প আরো বেশি আপনাকে কিন্তু সেখানে ইরিটেশন হয়ে যাবে। তো সেটা আপনি একটু ফলো করার চেষ্টা করুন। আর একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু জেনে নিন যে কোথায় কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন, আমাদের কোন চেম্বার আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেটা একটু জেনে আপনি একবার চেম্বারে এসে একবার দেখা করবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর। হাওড়াবাসীরা কিন্তু পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে আপনাদের জন্য ক্যানিংয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পাচ্ছেন ডক্টর ভি সিংকে, বোলপুরেও কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেদিনীপুরে আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাবাসীরা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে নতুন চেম্বার সেখানে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, মেচেদাতে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দিল্লি একদমই তাই, দিল্লিবাসীদের জন্য কিন্তু সত্যি সত্যি সুখবর, কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক কিন্তু ওপেন হতে চলেছে এইবার দিল্লিবাসীদের জন্য। দিল্লিবাসীরাও কিন্তু এইবারে আয়ুর্বেদিক মতেই আপনাদেরকে সুস্থ করে নিজেদেরকে তুলতে পারবেন এবং আপনার প্রিয়জনের জন্যও কিন্তু অবশ্যই এনবিপির দরজা সবসময় খোলা থাকবে। আর দিল্লিতে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন সিএমডি অর্থাৎ চিফ মেডিকেল ডিরেক্টর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টর বি শর্মা, সেখানে কিন্তু থাকবেন। কোন দিন কোন সময় কোন চেম্বারে থাকবেন এটা একটু কাইন্ডলি জানার জন্য নিজের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া আপনারা কিন্তু এই মুহূর্তে আগরতলার আবারও চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই বিভিন্ন জায়গায় উপস্থিত থাকছেন। এবার আপনাদের পালা। সত্যি সত্যি শারীরিক সমস্যা বহন করে নিয়ে চলবেন, নানা রকম কনজিউম করবেন মেডিসিন, নাকি কাটাছেড়ার মধ্যে থেকে যাবেন, সম্পূর্ণ
সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে আপনার উপর, নাকি আয়ুর্বেদিক মতে নিজেকে সুস্থ করে তুলবেন তারও কিন্তু দায়িত্ব আপনাদের উপর। শারীরিক সমস্যা হলে ঘাবড়ানোর কোনো দরকার নেই, আপনাদের পাশে সব সময় থাকার জন্য প্রস্তুত এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, কি রয়েছেন ফোনে? হ্যাঁ বলুন ম্যাম, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনি কোথা থেকে কথা বলছেন এই মুহূর্তে? আমি বালিগঞ্জ থেকে বলছি। বালিগঞ্জ থেকে? আচ্ছা, বালিগঞ্জ থেকে বলছেন প্রিয়াঙ্কা। বলুন আপনার কি শারীরিক সমস্যা, আর বয়সটা বলবেন আপনার? বয়স 24। হ্যাঁ বলুন এবার কি শারীরিক সমস্যা প্রিয়াঙ্কার? সমস্যা বলতে আমার একটা স্কিনের প্রবলেম হচ্ছে, স্কিন প্রচুর ড্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা শুনুন বাকিটা ম্যাম বলছেন। শুধুমাত্র কি ড্রাই হয়ে গেছে না সেখানে আপনার ইচিংও হয়, চুলকায়ও? হ্যাঁ, চুলকায় মাঝে মাঝে। আচ্ছা, তো এটা কতদিন ধরে আপনি দেখতে পাচ্ছেন? এই রিসেন্টলি না অনেক দিন ধরে আছে? এই 3-4 মাস ধরে। 3-4 মাস ধরে। তো এখন আপনি তার জন্য কি করছেন? কিছু করছেন না এমনি ছেড়ে দিয়েছেন? এমনি ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার ওষুধ দিয়েছিল, তারপরে ক্রিম দিয়েছিল মাখার জন্য, তো আমার কিছু হয়নি, তারপরে আর দেখানো হয়নি ডাক্তার। আচ্ছা, তো আপনাকে মেডিসিন দিয়েছে, কিন্তু আপনার কি সমস্যা হয়েছে সেটা কি আপনাকে বলেছে? আপনাকে জানানো হয়েছে যে আপনার এই রোগ হয়েছে? কিছু জানেন আপনি? না, ওটা কিছু বলেনি। প্রথমে আমি ডাক্তার দেখিয়েছি, ওনাকে বলেছি, পর উনি নিজের মতো মেডিসিন দিয়েছিলেন, আচ্ছা একটা ক্রিম দিয়েছিলেন ইউজ করার জন্য। আমি করেছি, বলেছিল আবার যেতে, কিন্তু আর যাওয়া হয়নি। আচ্ছা, দেখুন প্রথমত তো আপনি এক্সটার্নালি আপনি ক্রিম লোশন যাই দেবেন সেটা তো আলাদা কথা, কিন্তু আপনার সমস্যাটা কি, কেন হচ্ছে সেটা জানারও প্রয়োজন রয়েছে। আর শুধুমাত্র এক্সটার্নালি সব ইউজ করে যদি ঠিক হয়ে যেত তাহলে তো আপনিও এতদিনে সুস্থ হয়ে যেতেন। তো আপনার কেন এই প্রবলেম হচ্ছে, আপনার শরীরে আইজির মাত্রা কতটা রয়েছে, অ্যালার্জির মাত্রা কতটা কি রয়েছে সেটাও জানার কিন্তু প্রয়োজন রয়েছে, ঠিক আছে? তো আপনি বালিগঞ্জ থেকে ফোন করছেন, আপনার বাড়ির একদম কাছাকাছি আমাদের ল্যান্সডাউনেই চেম্বার রয়েছে। তো যদি সম্ভব হয় আপনি আপনার অ্যালার্জি রিপোর্ট করান, ব্লাড ফর আইজিই একটা ছোট্ট একটা রিপোর্ট, আপনি এই রিপোর্টটা যদি করতে পারেন খুব ভালো হবে। রিপোর্টটা করে আপনি আমাদের চেম্বারে এসে একবার দেখা করবেন। প্রত্যেক মঙ্গলবার আমাদের ল্যান্সডাউনে চেম্বার হয়। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে। আপাতত আপনি পিওর নারকেল তেল যদি আপনার বাড়িতে থাকে, পিওর নারকেল তেল, তার মধ্যে সামান্য একটু কর্পূর মিক্স করে সেটা আপনি আপনার গায়ে দিন। আপনার যে ড্রাই স্কিনের সমস্যা রয়েছে সেটাও আপনার অনেকটা কমবে, যেটা চুলকাচ্ছে, যেটা ইচিং রয়েছে সেটাও আপনার কিন্তু অনেকটা কমে যাবে। আর সপ্তাহে একদিন নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে আপনি চান করবেন। এই জিনিসটা করা শুরু করুন, যত তাড়াতাড়ি সম্ভব একটু চেম্বারে এসে দেখা করবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, আর এই সম্পদকে সত্যি সত্যি যদি আপনি সুন্দর করে গুছিয়ে রাখতে চান আগামী পরবর্তী দিনের জন্য, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের। কারণ প্রত্যেকটা মুহূর্তে চিকিৎসকের এটাই চাইছেন যাতে আপনারা ভালো থাকুন এবং আগামী দিনে সুস্থ থাকুন। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।